ইউক্রেনের আকাশে ইরানের ড্রোন, যুদ্ধের ময়দানে নতুন মোড়। ইউক্রেনের যুদ্ধের ময়দানের দৃশ্য। রাশিয়ার রণক্ষেত্রে আজ যে অস্ত্র প্রতিধ্বনিত হচ্ছে তার নেপথ্যে রয়েছে এক দুরন্ত সম্পর্ক, ইরান এবং রাশিয়া। পশ্চিমা দেশগুলোকে হতবাক করে দিয়ে ইরানের ডিজাইন করা শাহেদ 136 ড্রোন এখন ইউক্রেনের আকাশ দাপিয়ে বেড়াচ্ছে। এই ড্রোনগুলো তুলনামূলকভাবে সস্তা হলেও এর কার্যকারিতা মারাত্মক। এটি এতটাই সফল যে রাশিয়া এখন নিজেরাই এই ড্রোন তৈরি করতে শুরু করেছে। আলাবোগা ড্রোনের নতুন সাম্রাজ্য। মস্কো থেকে প্রায় 600 মাইল দূরে রাশিয়ার আলাবোগা নামক এক স্থানে গড়ে উঠেছে এক বিশাল ড্রোন কারখানা। এটি কোনো সাধারণ কারখানা নয়, বরং ইরানের ডিজাইন করা শাহেদ 136 ড্রোনের একটি নতুন উৎপাদন কেন্দ্র। সাম্প্রতিক সময়ে এই কারখানায় উৎপাদন এতটাই বেড়েছে যে পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে এখন ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত 90% শাহেদ ড্রোনই রাশিয়ায় তৈরি হচ্ছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে এই কারখানা আরও সম্প্রসারিত হচ্ছে, নতুন ভবন ও থাকার জায়গা তৈরি হচ্ছে। রাশিয়ার এই স্বনির্ভরতা দেখে স্বয়ং ইরানও বিস্মিত। 2023 সালে রাশিয়া এবং ইরান $1.75 বিলিয়ন এক বিশাল চুক্তি করে। সেই চুক্তি অনুযায়ী রাশিয়া নিজেই শাহেদ ড্রোন তৈরি করতে পারবে। লক্ষ্য ছিল 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে 6000 ড্রোন তৈরি করা, কিন্তু রাশিয়া প্রায় 1 বছর আগেই সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এখন প্রতি মাসে আলাবোগা কারখানায় 500 এর বেশি ড্রোন তৈরি হচ্ছে। শুরুর দিকে ইরান এই উদ্যোগকে সমর্থন জানালেও রাশিয়ার উন্নত সংস্করণ দেখে তারা চমকে ওঠে। ইরানের বিশ্লেষক দায়েরি বলেন, রাশিয়া সবসময় বেশি নিতে চায় আর কম দিতে চায়। এটা ইরানের ক্ষেত্রেও প্রযোজ্য। এই দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে চাপা অসন্তোষ আরও গভীর। জানা গেছে রাশিয়া তাদের চুক্তির অধীনে ইরানকে যথাযথ অর্থ পরিশোধ করেনি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে কিছু অর্থ আটকে গেছে এমন দাবি থাকলেও ইরানি কোম্পানি সাহারা থান্ডার বলছে তারা প্রাপ্য অর্থ পায়নি। আর সবচেয়ে বড় ধাক্কা আসে জুন মাসে, যখন ইসরায়েল 12 দিন ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। সেই সময় ইউক্রেন যুদ্ধে ইরানের কাছ থেকে ব্যাপক সামরিক সহায়তা পাওয়া সত্ত্বেও রাশিয়ার পক্ষ থেকে একটি দুর্বল ও প্রায় নীরব প্রতিক্রিয়া আসে। এই ঘটনা ইরানকে গভীরভাবে অসন্তুষ্ট করে। সম্প্রতি একটি বড় সামরিক পরিবহন বিমান মস্কো থেকে তেহরানে যায় এবং আবার ফিরে আসে। গোয়েন্দা সূত্রের মতে এই বিমানে রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের কিছু অংশ ছিল। যদিও রাশিয়া বা ইরান কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এটি একটি ইঙ্গিত যে সামরিক সম্পর্ক এখনও পুরোপুরি ছিন্ন হয়নি। বিশ্লেষকরা বলছেন, সম্পর্ক যতই টানাপোড়েনের মধ্যে দিয়ে যাক না কেন, ইরান রাশিয়ার কাছ থেকে কিছু সুবিধা পাবে। মস্কোর কাছ থেকে সামরিক প্রযুক্তি, হার্ডওয়্যার এবং অর্থনৈতিক সহযোগিতা পাওয়ার আশা এখনও ইরানের আছে। একদল আরেক দলের প্রয়োজন মেটাতে গিয়ে তৈরি করছে এক নতুন রাজনৈতিক ও সামরিক সমীকরণ, যার পরিণতি এখনও অস্পষ্ট। তবে প্রশ্ন থেকেই যায়, এই সহযোগিতার আড়ালে কি রাশিয়া একাই লাভবান হচ্ছে, নাকি ইরানও কিছু পাচ্ছে? এবং এই জটিল সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে? তেল আবিবের আকাশে তখন সন্ধ্যা নেমেছে। শহর জুড়ে প্রতিদিনের ব্যস্ততা আর জীবনের কোলাহল। কিন্তু এই আপাত শান্ত পরিবেশের নিচে চাপা ছিল এক চাপা উত্তেজনা। ইসরায়েলিরা জানতো তাদের সরকার গাজায় আক্রমণ বাড়িয়েছে, আর তার ফলস্বরূপ যে কোনো সময় যে কোনো দিক থেকে হামলা আসতে পারে। আর সে আশঙ্কা সত্যি হলো। পূর্ব দিক থেকে উড়ে এলো এক নীরব হুমকি, ড্রোন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের বুকে, যা মধ্যপ্রাচ্যের উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে। হামলাটা হলো নীরব, কিন্তু তার প্রভাব ছিল সুদূরপ্রসারী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দ্রুতই হামলা নিশ্চিত করল। তাদের বিবৃতি অনুযায়ী ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় 1 ঘন্টার ব্যবধানে 2টি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। ইসরায়েলি বিমান বাহিনী সেই ড্রোনগুলোকে সফলভাবে প্রতিহত করার দাবি করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে এই হামলায় কোনো সাইরেন বাজানো হয়নি, কারণ ড্রোনগুলোকে ইসরায়েলি ভূখণ্ডের অনেক আগেই আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনার টুইস্ট হলো, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনী 3 ও 5 অগাস্ট একইভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় আক্রমণ বাড়ানোর ফলে এই হামলাগুলোর সংখ্যা ও তীব্রতা আরও বেড়েছে। তেল আবিব গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করার পর ইয়েমেনিরা যেন আরও বেশি আগ্রাসী হয়ে উঠেছে। তাদের এই হামলা কেবল বিমান হামলাতেই সীমাবদ্ধ নয়। তারা ইসরায়েলের বিরুদ্ধে একটি নৌ অবরোধের ঘোষণা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন যে তারা নৌ অবরোধের 4র্থ ধাপ বাস্তবায়ন শুরু করতে যাচ্ছে।
এই ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ইসরায়েলি বন্দরের সাথে লেনদেনকারী যে কোনো কোম্পানির সমস্ত জাহাজকে লক্ষ্যবস্তু করা, সেই কোম্পানির জাতীয়তা নির্বিশেষে এবং সশস্ত্র বাহিনী নাগালের মধ্যে যে কোনো স্থানে। এই ঘোষণার মাধ্যমে ইয়েমেনি সশস্ত্র বাহিনী কেবল ইসরায়েলি জাহাজ নয়, বরং বিশ্বের যে কোনো দেশের সেই সব জাহাজকে হুমকি দিয়েছে যারা ইসরায়েলি বন্দরের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সব কোম্পানিকে অবিলম্বে ইসরায়েলি বন্দরের সাথে লেনদেন বন্ধ করার জন্য সতর্ক করে দিয়েছে। তাদের হুমকি, অন্যথায় তাদের জাহাজ তাদের গন্তব্য নির্বিশেষে যেখানেই পৌঁছানো সম্ভব সেখানেই লক্ষ্যবস্তু করা হবে। মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ নতুন রূপ ধারণ করেছে। ইরান সমর্থিত হুতিরা এখন কেবল ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাতের অংশ নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তারা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। ড্রোন হামলার পর ইসরায়েল নিজেকে নিরাপদ মনে করলেও হুথিদের নৌ অবরোধের ঘোষণা তাদের অর্থনীতির জন্য এক বিরাট হুমকি। এই ঘটনা প্রমাণ করে নেতানিয়াহুর গাজায় আক্রমণ বৃদ্ধির সিদ্ধান্ত শুধুমাত্র গাজাতেই সীমাবদ্ধ নয়, বরং এর প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের অন্য প্রান্ত থেকেও আসতে পারে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী কি 4 মিলিয়ন ইসরায়েলিকে জীবনের জন্য দৌড়াতে বাধ্য করেছে? ইয়েমেনিদের প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র আইডিএফ এর ঢাল ভেদ করে গেছে। ইয়েমেনিরা আবারও বেন গুরিয়ন বিমানবন্দরে বোমা ছুড়েছে। গাজায় বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়ার মধ্যে ইরান সমর্থিত গোষ্ঠীর কাছ থেকে ইসরায়েল বড় ধাক্কা পেয়েছে। ইয়েমেনিরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে সফল ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। একটি টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত করেছে। ইয়েমেনি গোষ্ঠীর মতে এই হামলা বিমানবন্দরকে স্থবির করে দিয়েছে। এই হামলার ফলে 4 মিলিয়নেরও বেশি ইহুদি আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দাবি করেছে। অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে। হামলার পর ইতালীয় বিমান সংস্থাগুলি বেন গুরিয়নের ফ্লাইট স্থগিতাদেশ 30 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। আইডিএফ জানিয়েছে তারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে, কোনো ক্ষতি বা আহত হওয়ার কথা জানায়নি। সাইরেনের পরে ইসরায়েলি আকাশসীমায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, আইডিএফ এর এক বিবৃতিতে জানিয়েছে। ইসরায়েলি প্রধান শহরগুলিতে একাধিক সাইরেন বেজে ওঠে, যা ব্যাপক আতঙ্কের সৃষ্টি করে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে 18 মার্চের পর থেকে ইয়েমেন থেকে ইসরায়েলে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণটি ছিল 67তম। 2025 সালের মার্চ মাসে হামাসের সাথে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের ওপর পুনরায় আক্রমণ শুরু করে। ইসরায়েলি প্রতিবেদক ডোরন কাদোস বলেছেন, জুলাই মাসেই ইসরায়েলে 15টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রতিশোধ হিসেবে ইসরায়েল ইয়েমেনে হুথি সম্পর্কিত একাধিক ঘাঁটিতে আঘাত করছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েলের শাসন ব্যবস্থা গোটা বিশ্বের জন্য হুমকি। তাদের আগ্রাসন বন্ধে এবং গাজা অবরোধ প্রত্যাহারে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতেই হবে। তিনি জানান, বর্তমানে গাজার জনগণ চরম খাদ্য ও পানির সংকটে ভুগছে, যা কোনো মানবিক বিবেচনাতেই গ্রহণযোগ্য নয়, বিশেষ করে আরব ও মুসলিম দুনিয়ার কাছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকেই নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে দখলদারদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনিরা। বিশেষ করে লোহিত সাগর ও ইসরায়েলি বন্দরে তারা তাণ্ডব চালিয়েছে। এ কারণে আমেরিকা ও দখলদার সেনাদের হামলার শিকার হয় ইয়েমেনি সশস্ত্র বাহিনী। কিন্তু তাতে মোটেও দমেনি ইস্পাত দৃঢ় যোদ্ধারা। নেতানিয়াহুর নেতৃত্বে চলা আগ্রাসনের বিরুদ্ধে চোখে চোখ রেখে প্রতিরোধ গড়ে তুলেছে তারা। এদিকে গাজায় গণহত্যা বন্ধ করছে না দখলদার ইসরায়েল। মানবিক সহায়তার নামে পবিত্র ভূমির বাসিন্দাদের হত্যায় মেতে উঠেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সেনারা। আর এরই মধ্যে গাজা উপত্যকায় দেখা দিয়েছে চরম খাদ্য ও মানবিক সংকট। আরব সামরিক বাহিনীর পর এবার গাজায় ন্যাটো বিমান বাহিনী প্রবেশ করেছে। বিপজ্জনক গাজা মিশনের জন্য প্রস্তুত ন্যাটো জাতির সামরিক বিমান। গাজায় যখন অনাহার ও রক্তক্ষরণ চলছে, তখন আরও একটি দেশ বিমান পাঠাচ্ছে। এয়ারড্রপ কি যথেষ্ট? বিশ্ব গাজা অবরোধ ও যুদ্ধের অবসানের দাবি করছে। স্প্যানিশ রাষ্ট্রপতির প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে সৈন্যরা গাজা মিশনের জন্য প্রস্তুত হচ্ছে। সৈন্যরা শুক্রবার গাজা উপত্যকায় ফেলার জন্য একটি বিমানে 12 টন খাদ্য লোড করেছে।
21 মাস ধরে চলা যুদ্ধের পর ফিলিস্তিনি ভূখণ্ডে দুর্ভিক্ষের হুমকির মুখে এটি এসেছে। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং মিশরের বিমানগুলি গাজায় খাদ্য প্যাকেজ আকাশপথে ফেলেছে। এছাড়াও বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে মোট 43টি সাহায্য প্যাকেট ফেলা হয়েছে। প্যাকেটগুলি উপত্যকার উত্তর ও দক্ষিণ অঞ্চলে অবতরণ করেছে। আইডিএফ জানিয়েছে যে এই অভিযানটি স্পষ্ট রাজনৈতিক অনুমোদন নিয়ে পরিচালিত হয়েছে। এই মানবিক সাহায্য মানবিক পরিস্থিতির উন্নতির বৃহত্তর প্রচেষ্টার অংশ। বিশ্বব্যাপী চাপের মধ্যে ইসরায়েলের অবরোধ আংশিকভাবে তুলে নেওয়ার পর এটি ঘটেছে। মানবিক সহায়তা প্রদানের জন্য ইসরায়েল সাময়িকভাবে ধর্মঘট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ইসরায়েল জানিয়েছে যে 19 মে থেকে প্রতিদিন 70 ট্রাক ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। তবে জাতিসংঘ জানিয়েছে যে প্রতিদিন 500 ট্রাক প্রয়োজন। জাতিসংঘের কর্মকর্তা সতর্ক করে বলেছেন যে গণ অনাহার এড়াতে আগামী দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজার 1/3 মানুষ টানা কয়েকদিন ধরে খাবার ছাড়াই দিন কাটাচ্ছে। 90,000 নারী ও শিশু এখন তীব্র অপুষ্টিতে ভুগছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে অনাহারে 147 জন মারা গেছে। প্রতিবেদন অনুসারে অনাহারে আক্রান্তদের 80% শিশু হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় অনাহার থাকার কথা অস্বীকার করেছেন কোনো প্রমাণ ছাড়াই। তার দাবি মার্কিন প্রেসিডেন্ট সহ ঘনিষ্ঠ পশ্চিমা মিত্ররাও খারিজ করে দিয়েছেন। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানায় তারা জরুরি ভিত্তিতে রেডি টু ইউজ থেরাপিউটিক ফুড যেমন পিনাট পেস্ট ও উচ্চ ক্যালোরি বিস্কুট সরবরাহে কাজ করছে, যা তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের স্বাভাবিক খাদ্য গ্রহণের আগে প্রয়োজন। 6 মাসের কম বয়সী শিশুদের জন্য বিশেষ ধরনের থেরাপিউটিক ফর্মুলা প্রয়োজন, যা পেস্টের মতোই কাজ করে। ইউনিসেফ জানায় এই বিশেষ খাদ্য সামগ্রী অগাস্টের মাঝামাঝি নাগাদ শেষ হয়ে যাবে। অপুষ্ট শিশুদের প্রায় অ্যান্টিবায়োটিক লাগে, যার সরবরাহ শেষ হয়ে আসছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞরা বলেন তীব্র অপুষ্টিতে ভোগা শিশুরা সাধারণত 8 থেকে 10 সপ্তাহে সুস্থ হয়ে উঠতে পারে। তবে 2 বছরের নিচে যারা, তাদের ক্ষেত্রে পূর্ণ সুস্থতা কঠিন, কারণ তখন মস্তিষ্কের বিকাশ হয়। সব ক্ষেত্রেই দীর্ঘমেয়াদে ফল, শাকসবজি, মাংস ইত্যাদি পুষ্টিকর খাদ্যের প্রবেশাধিকার থাকা জরুরি, যা ব্যবসায়িক সরবরাহ পুনরায় চালু ছাড়া সম্ভব নয় বলে ইউনিসেফ জানায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বেসরকারি সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF জানিয়েছে তারা মে মাসের শেষ থেকে 9,60,00,000-এর বেশি খাবারের প্যাকেট বিতরণ করেছে। তাদের প্যাকেটে ছিল চাল, ময়দা, পাস্তা, টুনা, বিনস, বিস্কুট ও রান্নার তেল। ইরান আলোচনা টেবিলে নতুন শর্ত, আমেরিকা কি মানবে? যুদ্ধোত্তর তেহরানে যখন চারদিকে ধ্বংসের চিহ্ন, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যেন এক নতুন বোমা ফাটালেন ফাইন্যান্সিয়াল টাইমসের সাক্ষাৎকারে। তার ঘোষণা ছিল স্পষ্ট, পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে হলে আমেরিকাকে 12 দিনের মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ক্ষতিপূরণ দিতে হবে। এ যেন এক অবিশ্বাস্য দাবি, যেখানে এতদিন আমেরিকা শুধু শর্ত আরোপ করে এসেছে, এবার ইরান নিজেই পাল্টা শর্ত জুড়ে দিল। কাহিনীর শুরুটা জুনের 13 তারিখ। ইসরায়েল বিনা উস্কানিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, হত্যা করে বহু সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিককে। এর 1 সপ্তাহেরও বেশি সময় পর জাতিসংঘ সনদ আর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমেরিকাও যোগ দেয় এই খেলায়। তারা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। তখন মনে হয়েছিল ইরান বুঝে এবার সত্যি কোণঠাসা, কিন্তু তখনই এলো সেই টুইস্ট। ইরান পাল্টা জবাব দিল। দখলকৃত অঞ্চল জুড়ে কৌশলগত ইসরায়েলি স্থাপনাগুলোতে হামলা চালানো হলো। সবচেয়ে বড় চমক ছিল কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি। 24শে জুন ইরান 2 শত্রুর বিরুদ্ধেই সফল প্রতিশোধমূলক অভিযান চালায় এবং অবৈধ আক্রমণ থামাতে সক্ষম হয়। তেল আবিব এতটাই কোণঠাসা হয়ে পড়েছিল যে তাদের যুদ্ধবিরতি চাইতে হয়েছিল। এ যেন এক সিনেমা ক্লাইম্যাক্স, যেখানে দুর্বলতাকে ভেবে নেওয়া নায়ক শেষ মুহূর্তে ভিলেনদের পরাস্ত করে। আরাকচি বলেছেন, আলোচনার মাঝখানে কেন আমেরিকা হামলা চালালো তাদের ব্যাখ্যা করতে হবে এবং ভবিষ্যতে তারা যেন এমনটা না করে তার নিশ্চয়তা দিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। এ যেন এক শক্তিশালী বার্তা যে ইরানকে এখন আর আগের মতো দুর্বল ভাবে চলবে না। আলোচনার পথ সংকীর্ণ কিন্তু অসম্ভব নয়, আরাকচি মন্তব্য করেছেন।
তিনি মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সাথে তার বার্তা বিনিময়ের কথা উল্লেখ করে বলেছেন, একটি উপযুক্ত সমাধান খুঁজে বের করার প্রয়োজনীয়তা আছে, তবে ইরানের পক্ষ থেকে আসল আস্থা তৈরির ব্যবস্থা দরকার। শুধু মুখের কথায় হবে না। ট্রাম্পের পূর্বের চুক্তি পরিত্যাগের পর ইরানের অবিশ্বাস আরও গভীর হয়েছে। মানুষ এখন বলছে, সময় নষ্ট করো না, তাদের দ্বারা প্রতারিত হয়ে না। এই গভীর অবিশ্বাস কাটাতে হলে আমেরিকাকে কঠিন পদক্ষেপ নিতে হবে। আরাকচি আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছেন। ট্রাম্প যদি ইউরেনিয়ামের শূন্য সমৃদ্ধকরণের উপর জোর দেন, তাহলে আমেরিকার সাথে কোনো চুক্তি হবে না। ইরান তাদের সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে, কারণ এটি তাদের সার্বভৌমত্বের প্রশ্ন। তবে আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব, যদিও ওয়াশিংটন সত্যিকার অর্থে আলোচনা করতে চায়। এদিকে ইউরোপীয় ট্রুই, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ইরানকে অগস্টের মধ্যে আলোচনা ও IAEA এর সাথে সহযোগিতা পুনরায় শুরু করতে না পারলে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালুর হুমকি দিয়েছে। আরাকচি স্পষ্ট করে দিয়েছেন যে যদি তারা স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করে, তাহলে ইউরোপীয়দের সাথেও আলোচনা বন্ধ করে দেবে ইরান। তার কথায়, যদি তারা স্ন্যাপব্যাক করে, তার মানে হলো এটি তাদের জন্য পথের শেষ। ইরানের এই নতুন অবস্থান বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে। যে ইরানকে সবাই দুর্বল ভেবেছিল, সেই ইরান এখন আলোচনার টেবিলে শক্তিশালী শর্ত জুড়ে দিচ্ছে। প্রশ্ন হলো, আমেরিকা কি এই শর্ত মানতে প্রস্তুত? এক রহস্যময় রাত, চারদিকে থমথমে নীরবতা। আকাশে তারারাও যেন একটু বেশি উজ্জ্বল। কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়েছিল এক বিশাল সামরিক পদক্ষেপ, যার দিকে তাকিয়ে ছিল পুরো বিশ্ব। প্রশ্ন একটাই, রাশিয়া কি শেষ পর্যন্ত ইরানকে তাদের সবচেয়ে মারাত্মক অস্ত্র S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে ফেলল? আর যদি দিয়েই থাকে, তবে কি ইরান সেই আকাশের ঢাল সফলভাবে পরীক্ষা করে ফেলেছে? এর পেছনে কি রয়েছে ইসরায়েলের সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর পুতিনের এক গোপন চাল? কিংবা দ্বিতীয় কোনো সর্বাত্মক যুদ্ধের আগে ইসরায়েলের জন্য এটি পুতিনের এক অপ্রত্যাশিত চমক? এক ভয়ঙ্কর সত্যের উন্মোচন। জানা গেছে, ইরান নাকি রাশিয়ার তৈরি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম কার্যকর পরীক্ষা সম্পন্ন করেছে। ইরানের প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম birun.info এই চাঞ্চল্যকর খবরটি প্রকাশ করেছে। S-400-কে শুধু একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বললে ভুল হবে। এটি বিশ্বের অন্যতম সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা আকাশকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করতে পারে। এর আগে জুন মাসের এক ভয়াবহ সংঘাতে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের আকাশসীমায় ঢুকে পড়েছিল এবং তাদের বিমান হামলায় ইরানের S-300 ইউনিট সহ একাধিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ক্ষত কি শুকিয়ে গিয়েছিল, নাকি তার প্রতিশোধ নিতেই এই S-400 এর আগমন? বিশ্লেষকরা বলছেন, S-400 এর মোতায়েন ইসরায়েলের জন্য ভবিষ্যতে ইরানের আকাশসীমা লঙ্ঘন করাকে অনেক বেশি কঠিন করে তুলবে। রহস্যময় মহড়া এবং অদৃশ্য সংকেত। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার মতে, এই পরীক্ষায় সম্পূর্ণ S-400 ব্যাটারি কনফিগারেশন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, বরং একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা হয়েছে। এতে ছিল বিগ বার্ড এবং গ্রেভস্টোন রাডার, যা শত্রুদের গতিবিধি নিখুঁতভাবে চিহ্নিত করতে পারে। এছাড়াও ছিল কমান্ড ও কন্ট্রোল ইউনিট। ইরানে অপারেশনাল মহড়ার সময় একাধিক 5P-85 TE-2 লঞ্চার দেখা গেছে। ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে, যা 380 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কিন্তু এখানেই একটি টুইস্ট আছে। রাশিয়া বা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কেউই আনুষ্ঠানিকভাবে এই S-400 পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেনি। তাহলে খবরটি কি ভিত্তিহীন? না, এখানেই আসে এক চমক। ওপেন সোর্স ইন্টেলিজেন্স OSINT সূত্রগুলো জানিয়েছে, তারা এমন কিছু রাডার নির্গমন শনাক্ত করেছে যা S-400 সিস্টেমের প্রোফাইলের সাথে হুবহু মিলে যায়। এর মানে হলো, হয়তো গোপনে লোকচক্ষুর আড়ালে এই পরীক্ষা চালানো হয়েছে এবং এই সংকেতগুলোই রহস্যের জট খুলে দিয়েছে। ভবিষ্যতের দিকে এক নতুন চ্যালেঞ্জ। উপসাগরীয় অঞ্চলের একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ এই ঘটনাকে ইরানের বিমান প্রতিরক্ষা ক্ষমতার জন্য এক বড় অগ্রগতি বলে অভিহিত করেছেন। তার মতে, S-400 এর এই মোতায়েন ভবিষ্যতে এই অঞ্চলে ইসরায়েলি F-35 যুদ্ধ বিমান এবং ড্রোন অভিযানকে তীব্র চ্যালেঞ্জের মুখে ফেলবে। ইসরায়েল কি এই অপ্রত্যাশিত শক্তি বৃদ্ধির জন্য প্রস্তুত ছিল, নাকি এটি তাদের জন্য এক শক ট্রিটমেন্ট, যা দ্বিতীয় কোনো সর্বাত্মক যুদ্ধের চিত্র বদলে দিতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময় দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে এবং এর পেছনে লুকিয়ে আছে গভীর সামরিক ও রাজনৈতিক চাল। সামনের দিনগুলো আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে, যখন এই রহস্যময় S-400 এর ক্ষমতা এবং প্রভাব প্রকাশ্যে আসবে।
এক রহস্যময় রাত, চারদিকে থমথমে নীরবতা, আকাশে তারারাও যেন একটু বেশি উজ্জ্বল। কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়েছিল এক বিশাল সামরিক পদক্ষেপ, যার দিকে তাকিয়েছিল পুরো বিশ্ব। প্রশ্ন একটাই, রাশিয়া কি শেষ পর্যন্ত ইরানকে তাদের সবচেয়ে মারাত্মক অস্ত্র S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে ফেলল? আর যদি দিয়েই থাকে, তবে কি ইরান সেই আকাশের ঢাল সফলভাবে পরীক্ষা করে ফেলেছে? এর পেছনে কি রয়েছে ইসরায়েলের সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর পুতিনের এক গোপন চাল, কিংবা দ্বিতীয় কোনো সর্বাত্মক যুদ্ধের আগে ইসরায়েলের জন্য এটি পুতিনের এক অপ্রত্যাশিত চমক? এক ভয়ঙ্কর সত্যের উন্মোচন। জানা গেছে ইরান নাকি রাশিয়ার তৈরি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম কার্যকর পরীক্ষা সম্পন্ন করেছে। ইরানের প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম birun.info এই চাঞ্চল্যকর খবরটি প্রকাশ করেছে। S-400-কে শুধু একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বললে ভুল হবে। এটি বিশ্বের অন্যতম সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা আকাশকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করতে পারে। এর আগে জুন মাসের এক ভয়াবহ সংঘাতে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের আকাশসীমায় ঢুকে পড়েছিল এবং তাদের বিমান হামলায় ইরানের S-300 ইউনিট সহ একাধিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ক্ষত কি শুকিয়ে গিয়েছিল, নাকি তার প্রতিশোধ নিতেই এই S-400 এর আগমন? বিশ্লেষকরা বলছেন, S-400 এর মোতায়েন ইসরায়েলের জন্য ভবিষ্যতে ইরানের আকাশসীমা লঙ্ঘন করাকে অনেক বেশি কঠিন করে তুলবে। রহস্যময় মহড়া এবং অদৃশ্য সংকেত। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার মতে এই পরীক্ষায় সম্পূর্ণ S-400 ব্যাটারি কনফিগারেশন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, বরং একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা হয়েছে। এতে ছিল বিগ বার্ড এবং গ্রেভস্টোন রাডার, যা শত্রুদের গতিবিধি নিখুঁতভাবে চিহ্নিত করতে পারে। এছাড়াও ছিল কমান্ড ও কন্ট্রোল ইউনিট। ইরানে অপারেশনাল মহড়ার সময় একাধিক 5P-85 TE-2 লঞ্চার দেখা গেছে। ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে, যা 380 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কিন্তু এখানেই একটি টুইস্ট আছে। রাশিয়া বা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কেউই আনুষ্ঠানিকভাবে এই S-400 পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেনি। তাহলে খবরটি কি ভিত্তিহীন? না, এখানেই আসে এক চমক। ওপেন সোর্স ইন্টেলিজেন্স OSINT সূত্রগুলো জানিয়েছে, তারা এমন কিছু রাডার নির্গমন শনাক্ত করেছে যা S-400 সিস্টেমের প্রোফাইলের সাথে হুবহু মিলে যায়। এর মানে হলো, হয়তো গোপনে লোকচক্ষুর আড়ালে এই পরীক্ষা চালানো হয়েছে এবং এই সংকেতগুলোই রহস্যের জট খুলে দিয়েছে। ভবিষ্যতের দিকে এক নতুন চ্যালেঞ্জ। উপসাগরীয় অঞ্চলের একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ এই ঘটনাকে ইরানের বিমান প্রতিরক্ষা ক্ষমতার জন্য এক বড় অগ্রগতি বলে অভিহিত করেছেন। তার মতে S-400 এর এই মোতায়েন ভবিষ্যতে এই অঞ্চলে ইসরায়েলি F-35 যুদ্ধ বিমান এবং ড্রোন অভিযানকে তীব্র চ্যালেঞ্জের মুখে ফেলবে। ইসরায়েল কি এই অপ্রত্যাশিত শক্তি বৃদ্ধির জন্য প্রস্তুত ছিল, নাকি এটি তাদের জন্য এক শক ট্রিটমেন্ট, যা দ্বিতীয় কোনো সর্বাত্মক যুদ্ধের চিত্র বদলে দিতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময় দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে এবং এর পেছনে লুকিয়ে আছে গভীর সামরিক ও রাজনৈতিক চাল। সামনের দিনগুলো আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে, যখন এই রহস্যময় S-400 এর ক্ষমতা এবং প্রভাব প্রকাশ্যে আসবে। সময়টা 22শে জুন। মধ্যপ্রাচ্যের আকাশে তখন বিভীষিকার কালো মেঘ। যুক্তরাষ্ট্রের অদম্য B-2 স্টেলথ বোমারু বিমান শিকারী বাজ পাখির মতো ধেয়ে আসছিল ইরানের দিকে। তাদের নিশানা ছিল ইরানের 3টি স্পর্শকাতর পরমাণু স্থাপনা, আর তাদের থলিতে ছিল সাক্ষাৎ মৃত্যু দানব বাংকার বাস্টার বোমা। ইস্পাতে মোড়ানো লোহার শিরস্ত্রাণ পরা এই দানব যখন গতি কমিয়ে ইরানের মাটি ভেদ করে ঢুকে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন কোনো মহাকাব্যিক যুদ্ধের সূচনা হচ্ছে। ইরান সেদিন অসহায় ছিল। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এই অদম্য শক্তির বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিল। বিশ্ব দেখল আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্ব। কিন্তু এই গল্পের সবে তো শুরু। যখন সবাই ভাবছিল ইরানের পরমাণু স্বপ্ন হয়তো চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে, তখনই খেলার মোড় ঘুরিয়ে দিল এক রহস্যময় মিত্র, দূর প্রাচ্যের পরাশক্তি, জাগ্রত ড্রাগন চীন। সাউথ চায়না মর্নিং পোস্টের এক চাঞ্চল্যকর প্রতিবেদন বিশ্বজুড়ে ঝড় তুলল। চীনের সামরিক গবেষকরা, যারা ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, তারা নাকি এই যুক্তরাষ্ট্রের ইস্পাতের দানবকে বধ করার এক গোপন কৌশল উন্মোচন করেছেন। বিশ্ব হতবাক। কিভাবে সম্ভব যে বোমা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে তুচ্ছ করে মাটির গভীরে ঢুকে যায়? তাকে থামানোর উপায় কি? চীনের বিজ্ঞানীরা মুচকি হাসতেন।
তাদের গবেষণা বলল, শত্রুর দুর্বলতা তার শক্তিমত্তার মধ্যেই লুকিয়ে থাকে। বাংকার বাস্টার বোমার নাকের দিকটা শত শত টন ইস্পাতে মোড়ানো, একে ভেদ করা অসম্ভব। কিন্তু এই দানবের পাশগুলো, সেখানে নাকি মাত্র কয়েক সেন্টিমিটার পুরু পাতলা স্টিলের প্রলেপ। এই সেই দুর্বলতা। ঠিক এই পার্শ্বভাগে আঘাত হানতে পারলেই নাকি এই অদম্য বোমাটিকে ভূপাতিত করা সম্ভব। গবেষণাটি করেছেন কুইজিং এর নেতৃত্বে একদল মেধাবী বিজ্ঞানী। তারা চীনের অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান নরিংকোর নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কর্মরত। অবাক করা বিষয় হলো, তারা নিজেদের কোনো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেননি, বরং সুইজারল্যান্ডের তৈরি একটি বিমান বিধ্বংসী কামান দিয়ে পরীক্ষা চালিয়েছেন। এই কামান প্রতি 2 সেকেন্ডে 36টি শেল ছুটতে সক্ষম। তাদের গবেষণার ফলাফল ছিল চমকপ্রদ। 1200 মিটার দূরত্ব থেকে এই কামানের মাধ্যমে বাংকার বাস্টার বোমা 42% সম্ভাবনায় ধ্বংস করা সম্ভব। তাহলে কি ইরানের চিন্তা শেষ? বাংকার বাস্টার বোমার দিন ফুরলো? এখানেই আসে গল্পের আসল টুইস্ট। চীনের বিজ্ঞানীরা স্বীকার করেছেন, এই কৌশল বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা সহজ নয়, কারণ যুদ্ধক্ষেত্রে দ্রুতগামী বোমার গতিপথ মুহূর্তে বদলে যেতে পারে। সেই ক্ষেত্রে লক্ষ্যবস্তু সঠিকভাবে নির্ধারণ করাটা এক বিশাল চ্যালেঞ্জ। চোখের পলকে দ্রুত গতিতে এই বোমাগুলোকে ট্র্যাক করে আঘাত হানার জন্য প্রয়োজন অত্যাধুনিক রাডার ও কম্পিউটার প্রযুক্তি। চীনের কাছে হয়তো তা আছে, কিন্তু বিশ্বের দুর্বল ও ছোট দেশগুলোর কাছে এই প্রযুক্তি নেই। ফলে তাদের পক্ষে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা প্রায় অসম্ভব। বিশ্লেষকরা বলছেন, চীনের এই গবেষণা নিঃসন্দেহে ভবিষ্যতের জন্য প্রযুক্তিগত প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে সহায়ক। কিন্তু এর সফল প্রয়োগ নির্ভর করবে যুদ্ধের সামগ্রিক কৌশল এবং বাস্তব পরিস্থিতির ওপর। ইরান হয়তো সামরিক স্বস্তি পেয়েছে, কিন্তু এই ইস্পাতের দানব আর কৌশলী ড্রাগনের লড়াইয়ে কে জিতবে তা সময়ই বলে দেবে। এক পক্ষ যখন অস্ত্র তৈরি করে, অন্য পক্ষ তখন তার দুর্বলতা খুঁজে বের করে। এ যেন এক অনন্ত যুদ্ধ, ক্ষমতার ভারসাম্য রক্ষার এক তীব্র প্রতিযোগিতা। রাত গভীর, থমথমে নিস্তব্ধতা গ্রাস করেছে ইরানের আকাশ। হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল পারমাণবিক স্থাপনার ছাদ। ইসরায়েল আর আমেরিকার যৌথ আগ্রাসন শুরু হয়ে গেছে। চারিদিকে যুদ্ধ, ধ্বংস আর হাহাকার। কিন্তু ইরানকে এত সহজে হার মানে? গোয়েন্দা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম। লাল আলোয় ভেসে যাচ্ছে ম্যাপের ওপরের সবুজ বিন্দুগুচ্ছ। 13 জুন 2025, যুদ্ধ শুরু হয়েছে। টার্গেট পারমাণবিক, সামরিক, বেসামরিক লক্ষ্যবস্তু। ইসরায়েল আমেরিকার আগ্রাসন। 12 দিনের মাথায় যুদ্ধ থামল, কিন্তু কিভাবে? ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সারা বিশ্ব চমকে উঠেছে। পূর্ণ স্কেল হাইব্রিড আগ্রাসন। ইরানের দাবি, শুধু ইসরায়েল আর আমেরিকা নয়, সন্ত্রাসী সংগঠন, কিছু ইউরোপীয় দেশ, এমনকি পশ্চিমা গোয়েন্দা নিরাপত্তা ন্যাটো পর্যন্ত এই যুদ্ধে ইসরায়েলের পাশে ছিল। লক্ষ্য ছিল শুধু সামরিক আঘাত হানা নয়, ইরানের শাসনকে উৎখাত করা, দেশকে ভেঙে ফেলা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, শত্রুরা উন্নত স্যাটেলাইট, সাইবার ট্র্যাকিং, নজরদারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সোশ্যাল মিডিয়া প্রযুক্তি ব্যবহার করে ইরানের উপর সর্বাত্মক হামলা চালিয়েছিল। তারা ভেবেছিল ইরান হয়তো দুর্বল হয়ে পড়বে, কিন্তু তাদের জানা ছিল না ইরানি গোয়েন্দারা এক অন্য স্তরের খেলা খেলছে। দেশের নিরাপত্তার বিরুদ্ধে একটি অভিযান বাস্তবায়িত হয়নি। গোয়েন্দা মন্ত্রণালয়ের এই ঘোষণা যেন বিজয়ের হুঙ্কার। এটি সম্ভব হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির নির্দেশ এবং জাতির অদম্য চেতনার কারণে, বলছে ইরানি গোয়েন্দা মন্ত্রণালয়। বিবৃতিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে ইরান চালিয়েছে ব্যাপক পাল্টা গুপ্তচর বৃত্তি অভিযান। ইসরায়েল সরকারের ভেতরের যেসব ব্যক্তি এই অভিযানে সহযোগিতা করেছিল, তাদের চিহ্নিত করে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোসাদ এজেন্টদেরও ধরাশায়ী করা হয়েছে। মোট 13টি প্রদেশ থেকে মোসাদ সংশ্লিষ্ট 20 জন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, দায়েশের মতো তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর 3 জন কমান্ডার এবং 50 জন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা মন্ত্রণালয়। এই সন্ত্রাসীরা আগ্রাসনকারীদের লক্ষ্য পূরণে কাজ করছিল। দেশের অভ্যন্তরে ও সীমান্তে নাশকতা এবং সন্ত্রাসী চক্রান্ত নস্যাৎ করা হয়েছে। জাতিগত বিভাজন এবং বিচ্ছিন্নতাবাদের ষড়যন্ত্র প্রতিহত করা হয়েছে। আগ্রাসনকারীরা একই সাথে ইরানের সাবেক স্বৈরাচারী রাজা রেজা পাহলভির নির্বাসিত পুত্র এবং মোসাদ এজেন্টদের উপর ভিত্তি করে একটি পুতুল সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র করেছিল। কিন্তু গোয়েন্দা মন্ত্রণালয় এই ষড়যন্ত্রগুলো শনাক্ত ও ব্যাহত করেছে।
রাজতন্ত্রবাদী গোষ্ঠী এবং তাদের কর্মীদের সাংগঠনিক নেটওয়ার্কগুলোতে গুরুত্বপূর্ণ আঘাত হেনেছে ইরান। শুধু মাঠের যুদ্ধ নয়, সাইবার জগতেও চলেছে অদৃশ্য এক যুদ্ধ। শত্রুরা সাইবার স্পেস জুড়ে মনস্তাত্ত্বিক অভিযান চালিয়েছিল। গোয়েন্দা মন্ত্রণালয় সফলভাবে সেগুলো পর্যবেক্ষণ ও ব্যাহত করেছে। গুপ্তচর বৃত্তি এবং বিদেশি গোয়েন্দা অভিযানের সাথে যুক্ত সোশ্যাল মিডিয়া পেজগুলোর অ্যাডমিনদেরও গ্রেপ্তার করা হয়েছে। শত্রুরা দেশের তথ্য প্রযুক্তি অবকাঠামোতে সাইবার হুমকি এবং নাশকতার চেষ্টাও চালিয়েছিল, কিন্তু সেগুলোও ব্যর্থ হয়েছে। সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর অস্ত্রের মজুদ খুঁজে বের করা হয়েছে এবং তাদের অস্ত্র স্থানান্তর ও মোতায়েন করা বন্ধ করা হয়েছে। সবচেয়ে চমকপ্রদ তথ্যটি এসেছে যুদ্ধের আগের সময়ের বিবরণীতে। গোয়েন্দা মন্ত্রণালয় ইসরায়েলি সরকারের 23 জন ইরানি কর্তৃপক্ষকে হত্যার সন্ত্রাসী পরিকল্পনা এবং 13টি অনুরূপ ষড়যন্ত্র আবিষ্কারও ব্যর্থ করেছে। এই পাল্টা গোয়েন্দা ব্যবস্থার ফলে 35 জন ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তার হত্যাকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হয়েছে। হলিউড থ্রিলারের চেয়েও নাটকীয়। ইসরায়েলের আকাশ রক্ষায় আমেরিকার হিমশিম উন্মোচিত হল মিসাইল গ্যাপ। গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে ইসরায়েলের আকাশ যখন ইরানি ক্ষেপণাস্ত্রের গর্জন আর বিস্ফোরণে কেঁপে উঠল, তখন কেবল মধ্যপ্রাচ্য নয়, বিশ্বজুড়েই ছড়িয়ে পড়ল এক চাপা আতঙ্ক। আর এই বাস্তবতায় সবচেয়ে বড় চমক হল ইসরায়েলের আকাশ সুরক্ষায় নেমে আমেরিকা নিজে যে কতখানি দুর্বল তা প্রকটভাবে ধরা পড়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়ঙ্কর সত্য। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের ব্যবধান এখন আর কোনো গোপন বিষয় নয়, বরং এক উন্মুক্ত ক্ষত। অপ্রত্যাশিত দুর্বলতা যখন মার্কিন ঢালও ব্যর্থ। ইরানের প্রতিশোধমূলক হামলা যখন ইসরায়েলের দিকে ধেয়ে আসছিল, তখন মিত্রদেশ হিসেবে স্বাভাবিকভাবেই আমেরিকা তার সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে রক্ষা করতে এগিয়ে এসেছিল। মোতায়েন করা হয়েছিল 2টি অত্যাধুনিক থার্ড টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী সরবরাহের প্রায় 1/3। ভাবুন একবার, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর প্রায় 1/3 প্রতিরক্ষা শক্তি একযোগে নিয়োজিত। কিন্তু কি আশ্চর্য, এত কিছুর পরেও বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে এই প্রতিরক্ষা স্তর ভেদ করে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম হয়েছে। এই ঘটনা কেবল ইসরায়েলের জন্যই নয়, খোদ আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিরাট প্রশ্নচিহ্ন তৈরি করেছে। $1.5 বিলিয়ন থার্ড ক্ষেপণাস্ত্র এই অভিযানে ব্যয় করা হয়েছে, অথচ ফলাফল পুরোপুরি আশানুরূপ নয়। যুক্তরাষ্ট্রের মোট 7টি থার্ড ইউনিটের মধ্যে 5টি বর্তমানে দেশটির বাইরে মোতায়েন রয়েছে। এর অর্থ কি? এর অর্থ হলো আমেরিকা তার মিত্রদের রক্ষা করতে গিয়ে নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকেই এক প্রকারের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। কমান্ডারেরা এখন রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় অবশ্যই সময় নিয়ে রীতিমতো চিন্তিত। যদি এই ব্যবস্থাগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণের সুযোগ না পায়, তাহলে ভবিষ্যতের কোনো বড় হামলায় সেগুলোর কার্যকারিতা আরও কমে যেতে পারে। শুধু থার্ড নয়, এমনকি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ইরানি ক্ষেপণাস্ত্রের বিশাল চাপ সামলাতে হিমশিম খেয়েছে। আক্রমণের তীব্রতা এতটাই ছিল যে এমনকি সৌদি আরবের জন্য অর্ডার করা ইন্টারসেপ্টরগুলো পুনর্বিবেচনা করতে হয়েছিল। এই ঘটনাগুলো স্পষ্ট করে দিয়েছে যে আমেরিকার বহু বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কৌশল কতটা ভঙ্গুর। এই পরিস্থিতি যেন এক নাটকীয় মোড় নিয়ে এসেছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে। বছরের পর বছর ধরে আমেরিকা তার উন্নত সামরিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা সক্ষমতার জন্য পরিচিত, কিন্তু ইরানি হামলা এবং তাতে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার এই অপ্রত্যাশিত ব্যর্থতা যেন এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনাগুলি আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কৌশলের গভীর দুর্বলতাগুলোকে উন্মোচন করে দিয়েছে। এর মানে কি এই যে সামরিক শক্তি এবং প্রযুক্তির ক্ষেত্রে নতুন করে ভারসাম্য তৈরি হচ্ছে, নাকি এটি কেবল একটি ব্যতিক্রমী পরিস্থিতি যা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব? যাই হোক না কেন, ইসরায়েলের আকাশ থেকে ভেসে আসা ক্ষেপণাস্ত্রের গর্জন এবং আমেরিকার প্রতিরক্ষা ব্যর্থতার এই গল্প মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক খেলার নিয়মগুলোকে নতুন করে লিখতে পারে। আর এই গল্পের পরবর্তী পর্বে কি হবে তা জানতে আমাদের সবাইকে শ্বাসরুদ্ধ করা অপেক্ষায় থাকতে হবে। গভীর রাত, মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে ঘনীভূত হচ্ছে আশঙ্কার কালো মেঘ। এক অদৃশ্য শক্তি খেলা দেখাচ্ছে ভূমধ্য সাগরের তীরে, যেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক নতুন খেলার মাঠ তৈরি করছেন।
তার প্রতিটি চাল, প্রতিটি নতুন অস্ত্র চুক্তি যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাতের ঘুম কেড়ে নিয়েছে। সম্প্রতি তুরস্কের সামরিক সক্ষমতা বৃদ্ধির ঘটনা ইসরায়েলের জন্য এক নতুন মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। শুধু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নয়, এরদোয়ানের নজর এখন ইউরোফাইটার টাইফুন জেটের দিকে। সম্প্রতি তুরস্ক ন্যাটো মিত্র যুক্তরাজ্য এবং জার্মানির সাথে এই অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার চুক্তি সম্পন্ন করেছে। এই চুক্তির ফলে যুক্তরাজ্য তুরস্ককে জেট পরিচালনার অনুমতি দিয়েছে, আর জার্মানি আরও বিমান সরবরাহের অনুমোদন দিয়েছে। রিপোর্ট অনুযায়ী এই চুক্তি আঙ্কারার সামরিক শক্তিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এছাড়াও F-35 প্রোগ্রাম থেকে বাদ পড়ার পর তুরস্ক এখন 40টি মার্কিন F-16 জেট কেনার জন্য আলোচনা করছে। রাশিয়া থেকে S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্ককে F-35 প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু আসল চমক অপেক্ষা করছিল। 22শে জুলাই তুরস্ক তার প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 উন্মোচন করেছে। তুরস্কের আনাদোলু বার্তা সংস্থা এই খবর নিশ্চিত করেছে। এই ক্ষেপণাস্ত্রের উন্মোচন ইসরায়েলের বুকে এক শীতল স্রোত বইয়ে দিয়েছে। জেরুজালেম পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে একজন ইসরায়েলি কর্মকর্তা স্বীকার করেছেন যে ইউরোফাইটার জেট চুক্তি তাদের জন্য মাথা ব্যথা সৃষ্টি করেছে। তিনি বলেছেন, এটি আমাদের বিমান বাহিনীর জন্য গেম চেঞ্জিং হুমকি নয়। টাইফুন একটি সক্ষম বিমান, তবে আমাদের যুদ্ধ বিমানের চেয়ে উচ্চতর নয়। কিন্তু তার পরবর্তী কথাগুলোই ইসরায়েলের আসল ভয়ের চিত্র তুলে ধরে। তবে এটি একটি স্পষ্ট এবং উদ্বেগজনক ইঙ্গিত যে তুরস্ক তার অস্ত্র নির্মাণকে এমনভাবে ত্বরান্বিত করছে যা শেষ পর্যন্ত এই অঞ্চলে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করতে পারে। ইসরায়েলের বিরোধী দলগুলো এই ইস্যুতে সরব হয়েছে। বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড নেতানিয়াহুর সমালোচনা করে বলেছেন যে তিনি এই অস্ত্র চুক্তি ঠেকাতে ব্যর্থ হয়েছেন। তার অভিযোগ, এটা বিপজ্জনক এবং আমাদের নিষ্ক্রিয় সরকার কোনো আঙুল না তুলেই এটি ঘটতে দিয়েছে। তিনি আরও যোগ করেন, যদি ইসরায়েলের একটি কার্যকর পররাষ্ট্র মন্ত্রণালয় বা একটি স্বাভাবিক সরকার থাকত, তাহলে এই অস্ত্র চুক্তিকে আটকাতে তারা কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করত। ল্যাপিড সতর্ক করে বলেন, জার্মানি এবং যুক্তরাজ্য এখন তুরস্ককে শক্তিশালী জেট সরবরাহ করছে, যা শেষ পর্যন্ত এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারে। তুরস্কের এই সামরিক পদক্ষেপগুলো সিরিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তুরস্কের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন ইসরায়েলের সিরিয়া অভিযানের এক রহস্যময় দিক উন্মোচন করেছে। ইসরায়েল নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে সিরিয়ার ড্রুজ এবং কুর্দি মিলিশিয়াদের এক করছে। তাদের উদ্দেশ্য হল তুরস্কের সীমান্তে একটি কুর্দি এলাকা তৈরি করে সেখানে একটি করিডোর বানানো। তুর্কি বিশেষজ্ঞরা গত 22শে জুলাই রাশিয়ার স্পুটনিক নিউজকে এই মার্কিন ইসরায়েলি পরিকল্পনার কথা ফাঁস করেছেন। এই খবর প্রকাশের পরপরই তুরস্ক তীব্র সতর্কতা জারি করে বলেছে যে সিরিয়াকে বিভক্ত করার যে কোনো পদক্ষেপ রুখতে তারা সরাসরি হস্তক্ষেপ করবে। তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে এই অঞ্চলের অস্থিতিশীলতা ও দুর্বলতা বজায় রাখার জন্য সিরিয়াকে বিভক্ত করার অভিযোগ করেছে। ইসরায়েলকে এই সতর্কবার্তা দেওয়ার পর তুর্কি নির্মিত এসডার সাজোয়া যান সিরিয়ায় এসে পৌঁছেছে। সিরিয়া আনুষ্ঠানিকভাবে তুর্কি সমর্থন চেয়েছে তাদের প্রতিরক্ষা জোরদার করতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সিরিয়ার সেনাবাহিনীকে চলমান প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার বিষয়টি নিশ্চিত করেছে। তুরস্ক বারবার বলছে যে সিরিয়ার ঐক্য ও শান্তিকে সমর্থন করা এই অঞ্চলে তাদের প্রাথমিক লক্ষ্য। এরদোয়ান প্রশাসন ইসরায়েলের সিরিয়ার সরকারি কার্যালয়গুলোতে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইসরায়েলের কিছু প্রধান দুর্বলতা এবং ইরানের সামরিক কৌশলের একটি নতুন দিক। ইসরায়েলের ভূখণ্ডগত দুর্বলতা। একটি ছোট দেশ, বড় বিপদ। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি দেশের আকার কিভাবে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে? ইসরায়েলের ক্ষেত্রে এর ছোট আকারই তার সবচেয়ে বড় দুর্বলতা। ভৌগোলিকভাবে ইসরায়েল ইরানের চেয়ে প্রায় 75 গুণ ছোট। এই বিশাল আকারের পার্থক্য ইসরায়েলের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনে। কল্পনা করুন একটি ছোট বাড়ি যেখানে লুকানোর খুব বেশি জায়গা নেই। ইসরায়েলের অবস্থাও ঠিক তেমন। এর সীমিত আয়তনের কারণে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা যে কোনো ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের মধ্যেই তার লক্ষ্যে পৌঁছাতে পারে। এর মানে হলো তাদের কাছে ক্ষেপণাস্ত্র শনাক্ত করা, সতর্কতা জারি করা বা এমনকি জনগণকে সরিয়ে নেওয়ার জন্য সময় থাকে খুবই কম। এই সময় সংকটই ইসরায়েলের জন্য এক বড় চ্যালেঞ্জ।
অন্যদিকে ইরানের বিশাল আকার তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ অনেক জায়গায় লুকিয়ে রাখতে সাহায্য করে। এর ফলে ইসরায়েলের পক্ষে প্রতিটি ক্ষেপণাস্ত্রের গুদাম খুঁজে বের করে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ইরান তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে শুধু ছড়িয়ে ছিটিয়ে রাখেনি, বরং সুরক্ষিত স্থানেও স্থাপন করেছে। এর ফলস্বরূপ ইসরায়েলি হামলাগুলো দ্রুত সমস্ত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ক্ষমতাকে অকার্যকর করতে পারে না, যা তাদের জন্য একটি ধারাবাহিক হুমকি হয়ে দাঁড়ায়। খরচ এবং কৌশল। অসম যুদ্ধ। এই সামরিক সংঘাতের আর্থিক দিকটি আরো আশ্চর্যজনক। একটি একক দিনের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের খরচ হয়েছে $200 মিলিয়ন বেশি, যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF খরচ করেছে $1 বিলিয়ন। অর্থাৎ ইরান যত টাকা খরচ করেছে, ইসরায়েল তার 5 গুণ বেশি খরচ করেছে নিজেদের রক্ষা করতে। সংখ্যাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $2.5 মিলিয়ন, ডেভিডের স্লিং এর দাম প্রায় $1 মিলিয়ন এবং আয়রন ডোম ক্ষেপণাস্ত্রের দাম $20,000 থেকে $1 লাখ। এর বিপরীতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম মাত্র $2 লাখ এবং ড্রোনগুলোর দাম $20,000 থেকে $50,000। এই খরচ বৈষম্য ইসরায়েলের জন্য একটি দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করে। কিন্তু এখানেই একটি টুইস্ট আছে। ইরান শুধু সস্তা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই থেমে নেই। তাদের একটি কার্যকর কৌশল হলো মোবাইল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লঞ্চার ব্যবহার করা। তারা নির্দিষ্ট স্থানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উপর নির্ভর করে না, কারণ সেগুলো সহজেই হামলার লক্ষ্য হতে পারে। এর পরিবর্তে তারা ছোট পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে ট্রাকে স্থাপন করে, যা তাদের দ্রুত হামলা চালিয়ে স্থান পরিবর্তন করতে সাহায্য করে ধরা পড়ার আগে। এই পদ্ধতিটি ইসরায়েলের জন্য প্রতিরক্ষামূলক হামলা চালানো অনেক কঠিন করে তোলে। এছাড়াও ইরানের অস্ত্রের মজুদ দুর্গম অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যা বড় আকারের বোমা হামলায় ক্ষয়ক্ষতি কমায়। এর মানে হলো বারবার আক্রমণের পরেও তাদের কাছে সবসময় অস্ত্র থাকে। ইরানের সামরিক বাহিনীর কড়া হুঁশিয়ারি, ভুল করলে আরো কঠিন জবাব দেব। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা পশ্চিম এশিয়া এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। তিনি ইরানের মহাকাশ বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এবং প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এটি মহাকাশ বাহিনীর ধারালো তরবারি ছিল, যা ঐশ্বরিক সহায়তার মাধ্যমে শত্রুদের মাথা এবং তাদের হাত কেটে ফেলতে সক্ষম হয়েছিল। 13 থেকে 25 জুনের মধ্যে তীব্র ইসরায়েলি বিমান হামলায় ইরান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এর জবাবে ইরান দ্রুত এবং জোরালো পাল্টা আক্রমণ চালায়, যার নাম দেওয়া হয় অপারেশন ট্রু প্রমিস 3। এই অভিযানে ইসরায়েলের সামরিক, গোয়েন্দা এবং শিল্প লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইরান, যার ফলে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখানেই গল্পের মোড় ঘুরে যায়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর যখন আমেরিকা যুদ্ধে নামার হুমকি দেয়, তখন ইরান পশ্চিম এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমেরিকান বিমান ঘাঁটি আল উদিদে হামলা চালায়। এটি কেবল ইসরায়েলকে নয়, আমেরিকাকেও একটি কড়া বার্তা দেয়। জেনারেল মুসাভি উল্লেখ করেছেন যে 1980-এর দশকে ইরাক চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় অ্যারোস্পেস ফোর্সের প্রতিশোধ তাদের পাল্টা হামলার চেয়ে অনেক বেশি ছিল। অর্থাৎ সে সময় ইরান যতটা শক্তিশালী ছিল, এখন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। এই বাহিনী তাদের প্রযুক্তিগত উৎকর্ষতা এবং ক্ষেপণাস্ত্রের সক্ষমতা প্রমাণ করেছে। তাদের আঙুল ট্রিগারে রাখার নীতি তাদের অবিচল প্রতিজ্ঞার ইঙ্গিত দেয়। ভবিষ্যতের হুমকি, আরো শক্তিশালী প্রতিশোধের অপেক্ষা। মুসাভির হুঁশিয়ারি কেবল অতীত সাফল্যের প্রশংসা নয়, ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট হুমকি। তিনি স্পষ্ট বলেছেন, যদি শত্রু আরেকটি ভুল করে, তাহলে আমাদের সেনারা আরো শক্তিশালী প্রতিশোধ প্রদানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই কথাগুলি থেকে বোঝা যায় ইরান কোনো রকম আপোষ করতে রাজি নয় এবং তাদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। এক ঝিরে দুই পাখি। এখানেই আসে গল্পের আসল টুইস্ট। ইরান কি শুধুই ইসরায়েলকে নয়, আমেরিকাকেও একই সাথে বার্তা দিতে চাইছে? আল উদিদ বিমান ঘাঁটিতে হামলা কি সেই বার্তারই অংশ? এটি কি বিশ্বকে বোঝাতে চাইছে যে ইরানকে উস্কে দিলে তার পরিণতি ভালো হবে না? অনেকেই বলছেন ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব আরো বাড়াতে চাইছে এবং এই হামলা সেই লক্ষ্যেরই একটি অংশ। ইসরায়েলের দাবি, তারা ইরানের সামরিক কমান্ড, পরমাণু বিজ্ঞানী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের ওপর হামলা চালিয়েছে, কারণ তাদের মতে
ইরান ইসরায়েলকে ধ্বংসের জন্য এগিয়ে যাচ্ছিল এবং পারমাণবিক অস্ত্রায়নের পর্যায়ে পৌঁছানোর খুব কাছাকাছি ছিল। তবে ইরান বরাবরই পরমাণু অস্ত্র বানানোর অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরান বলছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যদিও আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশে বাধা এবং উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ইসরায়েলের হামলার জবাবে ইরানও পাল্টা আঘাত হানে। তারা 500-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় 1100 ড্রোন ছড়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে। এসব হামলায় 28 জন নিহত ও 3000-এর বেশি মানুষ আহত হন বলে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল সূত্রে জানানো হয়। এই হামলাগুলোর মধ্যে 36টি ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন জনবসতিতে সরাসরি আঘাত হানে। এতে 2305টি বাড়ি, 2টি বিশ্ববিদ্যালয়, একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয় এবং 13,000-এর বেশি মানুষ ঘরছাড়া হয়ে পড়ে। আল-কুদস ব্রিগেডের অভিযান। গাজা উপত্যকায় 21 মাস ধরে চলা ইসরায়েলের গণহত্যা যুদ্ধের মধ্যেও ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী, বিশেষ করে আল-কুদস ব্রিগেড, তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। তারা খান ইউনিসের দখলদার বাহিনীকে লক্ষ্য করে এক জটিল আক্রমণ চালিয়েছে, যার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে আল-কুদস ব্রিগেড। এটি কেবল একটি হামলা নয়, বরং ফিলিস্তিনি প্রতিরোধের একটি নতুন কৌশলের ইঙ্গিত। ইসরায়েলি সাঁজোয়া বাহককে লক্ষ্য করে উচ্চ স্তরের আক্রমণ। আল-কুদস ব্রিগেডের খান ইউনিস বিভাগের একজন ফিল্ড কমান্ডার জানিয়েছেন, গত 8 জুলাই আবাসান আল কাবিরা এলাকায় এই অভিযানটি চালানো হয়। বেশ কয়েকদিন ধরে নিবিড় পর্যবেক্ষণের পর যোদ্ধারা একটি ইসরায়েলি সাঁজোয়া কর্মী বাহকের পথে কৌশলগতভাবে 12 বিস্ফোরক ডিভাইস স্থাপন করে। তাদের মূল লক্ষ্য ছিল দখলদার সৈন্যদের ধরে নিয়ে যাওয়া। তবে এই পরিকল্পনা কিছুটা ব্যাহত হয় যখন কাছাকাছি থাকা ইসরায়েলি সামরিক যানগুলো হস্তক্ষেপ করে। শুরু হয় তীব্র গোলাগুলি এবং মেশিন গানের ব্যবহার। এই সংঘর্ষে লক্ষ্যবস্তু সৈনিক নিহত হয় এবং বেশ কয়েকজন আল-কুদস ব্রিগেড যোদ্ধাও শহীদ হন। কমান্ডার অবশ্য আত্মবিশ্বাসের সাথে বলেছেন, এটি আমাদের প্রথম প্রচেষ্টা ছিল না। প্রত্যক্ষ সংঘর্ষের ক্ষেত্রে এর আগেও বেশ কয়েকটি প্রচেষ্টা করা হয়েছিল। আমরা আমাদের যোদ্ধাদের ওপর আস্থা রাখি। বিস্ফোরক ডিভাইসের তাণ্ডব এবং গোয়েন্দা ড্রোন আটক। আল-কুদস ব্রিগেড 15 জুলাই ঘোষণা করেছে তারা খান ইউনিসের দক্ষিণ পূর্বে মাআন এলাকায় ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কাছে একটি পূর্ব স্থাপিত ব্যারেল বিস্ফোরক ব্যবহার করে আরও একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। এছাড়াও 10 জুলাই গাজা শহরের পূর্বে সুজাইয়ার সেন্ট্রাল স্ট্রিট এলাকায় দখলদারদের অনুপ্রবেশের সময় একটি উচ্চ বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়। এই ডিভাইসটি বিপরীত প্রকৌশলের মাধ্যমে তৈরি হয়েছিল, যা আক্রমণকারী সামরিক যানটিকে সফলভাবে ধ্বংস করে দেয়। এই ঘটনা প্রমাণ করে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করেছে। আল-কুদস ব্রিগেড ভিডিও ফুটেজও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে যোদ্ধারা গাজা শহরের তুফা পাড়ার পূর্বে জাবাল আল সুরানিতেও অবস্থানরত দখলদার বাহিনীর ওপর সমন্বিত হামলা চালাচ্ছে। এই হামলায় 107 মিমি রকেট এবং মর্টার শেল ব্যবহার করা হয়েছে। আল-কুদস ব্রিগেড 15 জুলাই ঘোষণা করেছে তারা পূর্ব গাজা শহরের তুফা পাড়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোনের নিয়ন্ত্রণ নিয়েছে। এটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য একটি বড় ধাক্কা, কারণ তাদের সংবেদনশীল তথ্য প্রতিরোধের হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অভিযান শেষে ফেরার পর আবারও এক ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। সিরিয়ার দখলকৃত গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটিতে 14 জুলাই ওই সেনার মরদেহ উদ্ধার করা হয়। খবর টিআরটির। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে ওই সেনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, তবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। স্থানীয় টেলিভিশন চ্যানেল 12-এর খবরে বলা হয়, আত্মহত্যাকারী ওই সেনা নাহাল ব্রিগেডের সদস্য ছিলেন এবং গাজায় সামরিক অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। গত 10 দিনের মধ্যে এটি তৃতীয় ইসরায়েলি সেনার আত্মহত্যার ঘটনা। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি। যুদ্ধ যেখানে থেমেছিল সেখান থেকে আবার শুরু হবে। সাম্প্রতিক সংঘাতের পর ইরান আবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর ঘোষণা করেছেন, যদি আবার কোনো আগ্রাসন হয় তাহলে ইরানের প্রতিশোধমূলক যুদ্ধ যেখানে থেমেছিল ঠিক সেখান থেকেই পুনরায় শুরু হবে। শত্রুদের আবারও আঘাত করার জন্য ইসলামী প্রজাতন্ত্র সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি জোর দিয়েছেন। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির সাথে এক বৈঠকে পাকপুর এই মন্তব্য করেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, IRGCর মনোবল এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং শত্রুর বিরুদ্ধে যে কোনো পাল্টা আক্রমণের জন্য সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত ও সমন্বিত।
পাকপুর ইরানও তাদের শত্রুদের মধ্যে ঘটে যাওয়া 12 দিনের এক কঠিন যুদ্ধের কথা উল্লেখ করেন। তিনি জানান, সেই সময় ইরানকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলা করতে হয়েছিল। পাকপুর দাবি করেন, এই সময়ে ইরানের সশস্ত্র বাহিনী জাতির বীরত্বপূর্ণ সমর্থন নিয়ে ইরানের ইতিহাসের সবচেয়ে কঠিন ও জটিল যুদ্ধ এবং রাষ্ট্রদ্রোহ নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছিল। গত 13 জুন ইসরায়েল বিনা প্ররোচনায় ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। এর ফলে বহু উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিক নিহত হন। এর পরের সপ্তাহে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যোগ দেয় এবং 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। ইরানের পাল্টা জবাব, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভয়ঙ্কর আঘাত। তবে ইরান চুপ থাকেনি। প্রতিশোধ হিসেবে শত শত ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে গুরুত্বপূর্ণ সামরিক, গোয়েন্দা, শিল্প, জ্বালানি এবং গবেষণা ও উন্নয়ন স্থাপনাগুলোতে নির্ভুলভাবে আঘাত হানে। এখানেই শেষ নয়, ইরানের সশস্ত্র বাহিনী কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি। পাকপুর গর্ব করে বলেন, ইরানি জনগণ এবং সশস্ত্র বাহিনীর ইচ্ছা শক্তি এবং মর্যাদা জয়ী হয়েছে। আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আছি। প্রিয় ইরান কখনো তার শত্রুদের সাথে লড়াইয়ে পরাজিত হয়নি। তিনি আরো বলেন, যুদ্ধের শেষ দিনগুলিতে ইসরায়েলিরা তাদের নিজেদের চোখে প্রতিশ্রুত নরক দেখেছিল। আক্রমণকারীদের আমরা ছাড়ব না। আইআরজিসি প্রধানের বার্তা ছিল স্পষ্ট, আমরা আক্রমণকারীদের ছেড়ে দেব না। আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঠিক সেখান থেকেই শুরু করব যেখানে এটি থেমেছিল। মেজর জেনারেল হাতামিও ইসরায়েলি শাসন ব্যবস্থার কঠোর নিন্দা করেছেন। তিনি বলেছেন, দুষ্টু ইহুদিবাদী শাসন ব্যবস্থা এই অঞ্চল এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি এবং মুসলমানদের শত্রু। সুযোগ পেলে এটি এই অঞ্চলের অন্যান্য দেশগুলিতেও আক্রমণ করবে। হাতামি আরও প্রতিশ্রুতি দেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সেনাবাহিনী এবং আইআরজিসি পাশাপাশি থাকবে এবং হাতে হাত রেখে ইরানের গর্বিত পতাকার জন্য কাজ করবে। সামরিক উত্তেজনা সবসময় বিশ্বের ভূ রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের মন্তব্য সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। আকাশসীমার অতন্ত্র প্রহরী, ইরানের দৃঢ় প্রতিজ্ঞা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 12 দিনের আগ্রাসনের পর ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভির বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। তিনি ইরানের জাতীয় বিমান প্রতিরক্ষা সদর দফতর পরিদর্শন করেন এবং আগ্রাসনে নিহত, আহত ও যুদ্ধাহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিমান প্রতিরক্ষা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার মতে, ইরানের আকাশসীমার সুরক্ষায় বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের সক্ষমতা প্রমাণ করেছে এবং শত্রুদের যে কোনো ভুল হিসাবের জন্য অনুতপ্ত করবে। ভুল গণনার চরম মূল্য, ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও ইরানের পাল্টা জবাব। গত 13 জুন ইসরায়েলের সুস্পষ্ট এবং বিনা প্ররোচনায় শুরু হওয়া আগ্রাসন ছিল এই উত্তেজনা বৃদ্ধির মূল কারণ। ইসরায়েল ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু বানিয়েছিল। পরবর্তীতে যুক্তরাষ্ট্র এই অবৈধ আগ্রাসনে যোগ দেয় এবং ইরানের 3টি শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালায়। ইরান এর জবাবে তাৎক্ষণিক এবং কঠোর প্রতিক্রিয়া দেখায়। তারা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলা চালায় এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা আল উদেইদ বিমান ঘাঁটিতেও আঘাত হানে। ইরানের এই প্রতিশোধমূলক অভিযান ইসরায়েলকে গত 24 জুন একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য করে। এই ঘটনা প্রমাণ করে ইরানের সামরিক সক্ষমতা শুধু কথার কথা নয়, বরং বাস্তবেও তারা যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত। আকাশে আধিপত্য, ড্রোন ভূপাতিত করার কাহিনী। মুসাভি জোর দিয়ে বলেছেন, শত্রুপক্ষের বিপুল সংখ্যক বিমান ভূপাতিত করা কেবল ইরানের অপারেশনাল শক্তির প্রমাণ নয়, বরং তাদের বিমান প্রতিরক্ষা বাহিনীর দৃঢ়তা ও সাহসের বহিঃপ্রকাশ। সম্প্রতি ইরান একটি অত্যাধুনিক আমেরিকান নির্মিত ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে, যা তাদের সামরিক সক্ষমতার আরেকটি উদাহরণ। এই ধরনের ঘটনাগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা এবং তাদের আধুনিক প্রযুক্তির মোকাবিলা করার ক্ষমতাকে স্পষ্ট করে তোলে। মুসাভির মতে, এই সক্ষমতা, দৃঢ়তা, প্রতিরোধ এবং সাহস আসে অটল বিশ্বাস, জাতীয় গর্ব, ইসলামী বিপ্লবের নেতার বিজ্ঞ ও অতুলনীয় নেতৃত্ব এবং ইরানি জনগণের ঐক্য ও অটল সমর্থন থেকে। তিনি সতর্ক করে বলেছেন, যদি শত্রু আবার আমাদের প্রিয় দেশে আক্রমণ করার সাহস করে, তবে আল্লাহর সাহায্যে তারা আগের চেয়েও কঠোর আঘাতের শিকার হবে এবং আরও বড় পরাজয়ের সম্মুখীন হবে।
ভবিষ্যতের প্রস্তুতি, প্রযুক্তি দৌড়ে এগিয়ে থাকা। মুসাবি চলমান হুমকির সঙ্গে তাল মিলিয়ে চলার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি। প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমাগত আধুনিকীকরণ, উদ্ভাবন, তৎপরতা এবং অভ্যন্তরীণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতার উপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন। এর অর্থ হলো ইরান কেবল বর্তমান হুমকির মোকাবিলায় প্রস্তুত নয়, বরং ভবিষ্যতের সম্ভাব্য যে কোনো চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত রাখছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী কি 4 মিলিয়ন ইসরায়েলিকে জীবনের জন্য দৌড়াতে বাধ্য করেছে? ইয়েমেনিদের প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র আইডিএফ এর ঢাল ভেদ করে গেছে। ইয়েমেনিরা আবারও বেন গুরিয়ন বিমানবন্দরে বোমা ছুড়েছে। গাজায় বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়ার মধ্যে ইরান সমর্থিত গোষ্ঠীর কাছ থেকে ইসরায়েল বড় ধাক্কা পেয়েছে। ইয়েমেনিরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে সফল ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। একটি টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত করেছে। ইয়েমেনি গোষ্ঠীর মতে এই হামলা বিমানবন্দরকে স্থবির করে দিয়েছে। এই হামলার ফলে 4 মিলিয়নেরও বেশি ইহুদি আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দাবি করেছে। অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে। হামলার পর ইতালীয় বিমান সংস্থাগুলি বেন গুরিয়নের ফ্লাইট স্থগিতাদেশ 30 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। আইডিএফ জানিয়েছে তারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে, কোনো ক্ষতি বা আহত হওয়ার কথা জানায়নি। সাইরেনের পরে ইসরায়েলি আকাশসীমায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, আইডিএফ এর এক বিবৃতিতে জানিয়েছে। ইসরায়েলি প্রধান শহরগুলিতে একাধিক সাইরেন বেজে ওঠে, যা ব্যাপক আতঙ্কের সৃষ্টি করে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে 18 মার্চের পর থেকে ইয়েমেন থেকে ইসরায়েলে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণটি ছিল 67তম। 2025 সালের মার্চ মাসে হামাসের সাথে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের ওপর পুনরায় আক্রমণ শুরু করে। ইসরায়েলি প্রতিবেদক ডোরন কাদোস বলেছেন জুলাই মাসেই ইসরায়েলে 15টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রতিশোধ হিসেবে ইসরায়েল ইয়েমেনে হুথি সম্পর্কিত একাধিক ঘাঁটিতে আঘাত করছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন ইসরায়েলের শাসন ব্যবস্থা গোটা বিশ্বের জন্য হুমকি। তাদের আগ্রাসন বন্ধে এবং গাজা অবরোধ প্রত্যাহারে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতেই হবে। তিনি জানান বর্তমানে গাজার জনগণ চরম খাদ্য ও পানির সংকটে ভুগছে, যা কোনো মানবিক বিবেচনাতে গ্রহণযোগ্য নয়, বিশেষ করে আরব ও মুসলিম দুনিয়ার কাছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকেই নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে দখলদারদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনিরা। বিশেষ করে লোহিত সাগর ও ইসরায়েলি বন্দরে তারা তাণ্ডব চালিয়েছে। এ কারণে আমেরিকা ও দখলদার সেনাদের হামলার শিকার হয় ইয়েমেনি সশস্ত্র বাহিনী, কিন্তু তাতে মোটেও দমেনি ইস্পাত দৃঢ় যোদ্ধারা। নেতানিয়াহুর নেতৃত্বে চলা আগ্রাসনের বিরুদ্ধে চোখে চোখ রেখে প্রতিরোধ গড়ে তুলেছে তারা। এদিকে গাজায় গণহত্যা বন্ধ করছে না দখলদার ইসরায়েল। মানবিক সহায়তার নামে পবিত্র ভূমির বাসিন্দাদের হত্যায় মেতে উঠেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সেনারা। আর এরই মধ্যে গাজা উপত্যকায় দেখা দিয়েছে চরম খাদ্য ও মানবিক সংকট। গাজার আকাশে আজ কালো মেঘের ঘনঘটা। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের দামামা এখনো থামেনি। ইসরায়েলের লাগাতার আগ্রাসনে একসময়ের সবুজ উপত্যকা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। শিশুদের খেলার মাঠ, ফসলের ক্ষেত, ঘরবাড়ি সবই এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। শুধু বোমার শব্দ আর গুলির আওয়াজ নয়, এই উপত্যকায় শোনা যায় নীরব দুর্ভিক্ষের করুণ আর্তনাদ। প্রতিদিন অনাহারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে শত শত শিশু, নারী ও পুরুষ। লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই মানবিক বিপর্যয় সারা বিশ্বে এক গভীর ক্ষত তৈরি করেছে। এই অন্ধকার সময়ে একটি আশার আলো দেখা যাচ্ছে। ইউরোপের দেশগুলো একের পর এক ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে। এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি এই পদক্ষেপকে মানবিকতার এক নতুন দিগন্ত বলে উল্লেখ করেছেন। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর সূত্র অনুযায়ী এরদোয়ান বিশেষ করে ফ্রান্স এবং ব্রিটেনের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন ফ্রান্স ও ব্রিটেনের এই মানবিক প্রতিক্রিয়াগুলো অত্যন্ত মূল্যবান। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য নেওয়া প্রতিটি পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। এই সংকটময় পরিস্থিতিতে এমন সাহসী পদক্ষেপ আন্তর্জাতিক মহলে এক নতুন বার্তা দিচ্ছে।
এই চরম নৃশংসতার মুখে কোনো দেশ চুপ করে থাকতে পারে না, যেখানে ক্ষুধার্ত শিশুদের মৃত্যু হচ্ছে এবং খাবারের খোঁজে থাকা নিরীহ মানুষগুলোকে গুলি করে হত্যা করা হচ্ছে। এসব কথা বলতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের কণ্ঠে ছিল গভীর হতাশা। তিনি বলেন, শিশুদের কান্না, মায়েদের আর্তনাদ আর মানুষের অসহায়ত্ব দেখেও কিভাবে আমরা নীরব থাকতে পারি। তিনি মানবতা বিরোধী দেশগুলোর কাছে আহ্বান জানিয়েছেন যেন ইসরায়েলকে আন্তর্জাতিক জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো হয়। এরদোয়ানের এই আহ্বান যেন একটি সুর হয়ে বেজে উঠেছে। ফ্রান্স সহ অন্তত 15টি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের আহ্বানে সাড়া দিয়ে অন্য দেশগুলো ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। এই মানবিক স্রোত ফিলিস্তিনিদের মনে নতুন করে আশার সঞ্চার করছে। হয়তো এই সম্মিলিত পদক্ষেপই গাজার শান্তির সূর্যোদয় ঘটাতে পারবে। এই উদ্যোগগুলো শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, এটি সমগ্র মানবজাতির জন্য একটি বড় বার্তা। এই বার্তা হলো, যতই অন্ধকার আসুক না কেন, শেষ পর্যন্ত মানবতাই জয়ী হবে। জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, স্পেন, জার্মানি ও ফ্রান্স গাজায় বিমান থেকে সাহায্য ফেলেছে। দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো স্পেন, জার্মানি ও ফ্রান্স গাজা উপত্যকায় আকাশ থেকে মানবিক সাহায্য বিতরণ করলো। দ্য টাইমস অফ ইসরায়েল স্থানীয় সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করে। তাদের প্রতিবেদনে সংযুক্ত করা ফুটেজে মধ্য গাজার উপর দিয়ে বিমান থেকে সাহায্য পাঠানোর দৃশ্য দেখা গেছে। আরব সেনাবাহিনী প্রথমবারের মতো গাজায় প্রবেশ করেছে। আরব বিমানগুলি অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলের উপর দিয়ে উড়ে গেছে। 3টি আরব দেশ ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য বাহিনীতে যোগ দিয়েছে। আরব রাষ্ট্রগুলির বিরুদ্ধে ক্ষোভ বাড়ার সাথে সাথে প্রথম পদক্ষেপ। ফিলিস্তিনি ছিটমহলে ব্যাপক দুর্ভিক্ষ সংকট তীব্রতর হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং মিশরের বিমানগুলি গাজায় বিমান থেকে সাহায্য প্যাকেজ ফেলেছে, ইসরায়েল জানিয়েছে। ইসরায়েলি অবরোধ অব্যাহতভাবে বিমান ও স্থল আক্রমণের মধ্যে ফিলিস্তিনিদের অনাহারে রাখার সময় এটি ঘটে। গাজার প্রতিবেশী মিশর প্রথমবারের মতো গাজায় বিমান থেকে সাহায্য পাঠানোর কাজে অংশগ্রহণ করেছে, যা একটি উল্লেখযোগ্য পরিবর্তন। ফিলিস্তিনিদের খাদ্য সরবরাহের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার জন্য আরব জনসাধারণ কায়রোর তীব্র সমালোচনা করে। মিশরের সাথে গাজার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা বর্তমানে ইসরায়েল দ্বারা দখলকৃত এবং ইহুদি রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক রয়েছে। উত্তর এবং দক্ষিণ গাজায় মানবিক সহায়তা প্যাকেজ ফেলা হয়েছে। আইডিএফ নিশ্চিত করেছে, ইসরায়েলের রাজনৈতিক নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে। ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং মিশর বিমান থেকে সহায়তা অভিযান সফলভাবে সম্পাদনের জন্য ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে। আন্তর্জাতিক সমালোচনার মুখে ইসরায়েল মানবিক সাহায্য প্রবাহের উপর বিধিনিষেধ শিথিল করতে বাধ্য হয়েছে। ইসরায়েল দাবি করেছে, গাজায় ইচ্ছাকৃতভাবে দুর্ভিক্ষের অভিযোগ দূর করার জন্য এই প্রচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে গাজায় দুর্ভিক্ষ বাস্তব। আইডিএফ বিশ্বব্যাপী সহযোগিতার মাধ্যমে গাজার বেসামরিক চাহিদা পূরণে তাদের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে। এটি চলমান গাজা সংঘাতের মধ্যে সাহায্য সরবরাহের সর্বশেষ বহুজাতিক প্রচেষ্টা। আগামী দিনে গাজার মানবিক পরিস্থিতির উন্নতির জন্য আরও পদক্ষেপ নেওয়ার আশা করা হচ্ছে। ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা 60,000 ছাড়িয়েছে। উপত্যকাটিতে প্রায় 22 মাস ধরে চলা সংঘাতের সময় হত্যা করা হয়েছে এই ফিলিস্তিনিদের। নৃশংস হামলার পাশাপাশি গাজা অবরোধ করে তীব্র খাদ্য সংকট সৃষ্টি করেছে ইসরায়েল। এর জেরে মৃত্যু হয়েছে 1.5 শতাধিক মানুষের। ইসরায়েলের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে তীর ছুঁড়েছে আন্তর্জাতিক মহল, কিন্তু নেতানিয়াহু এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, ইসরায়েল যুদ্ধবিরতির দর কষাকষি বা যুদ্ধ যেটাই হোক না কেন, গাজায় ত্রাণের প্রবাহ বন্ধ হবে না। গাজার একাংশ দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলের এক মন্ত্রী। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য জিভ এলকিন বলেন, হামাসকে চাপে ফেলতেই এমন পদক্ষেপ নেওয়া হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্স ঘোষণা দিয়েছে, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হলে দেশ দুটি চলতি বছরের সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। একই সঙ্গে সৌদি আরব, মিশর, কাতার ও আরব লীগের সমর্থনে একটি যৌথ ঘোষণায় বলা হয়েছে, 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের অংশ হিসেবে হামাসকে গাজার শাসন ত্যাগ করতে হবে এবং অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে।